এটা প্রত্যেকটা জায়গাতে যারা যারা গ্রুপ ডি বা কন্ট্রাক্টুয়াল স্টাফ আছে তাদের ক্ষেত্রে এটা প্রয়োগ করা হোক। তাদেরকে হুট করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে এবং থার্ড পার্টি নিয়োগ করা হচ্ছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং গভর্নর একটা নোটিফিকেশন আছে যা 2019 সালে, সেই নোটিফিকেশনটা দেখলে খুব স্পষ্ট বোঝা যাবে যে যাদের 10 বছর চাকরি হয়ে গেছে তারা এনটাইটেল অফ গেটিং রেগুলারাইজেশন। আজকের দিনে দাঁড়িয়ে যদি এরকমই থার্ড পার্টি এজেন্সি যদি ঢুকে যায় তাদের মধ্যে তাদের পেটে তাদের উপর লাথি মারা দেওয়া হবে। এমন যা ছিল, যদি কেউ 10 বছর পূর্তি করে ফেলে নিজের চাকরিতে, তারা সেই জায়গাতে তারা যা যা বেনিফিট, রিটায়ার্ড বেনিফিটস বলুন, পেনশনের বলুন, বাদ বাকি যা যা বেনিফিটস সব বেনিফিট। দেখুন, এই মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ অবধি টানাপোড়েন হয়েছে। সিঙ্গেল বেঞ্চে জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য একটা ইন্টারিম রায় দেয় টিল দি ডিসপোজাল অফ দি রিট পিটিশন, যেখানে আমাদের মক্কেলদের কথা ছিল হচ্ছে যে তাদেরকে হুট করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে এবং থার্ড পার্টি নিয়োগ করা হচ্ছে, বা আমরা যেটা বলতে পারি এজেন্সি দিয়ে নিয়োগ করা হচ্ছে। সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা সেটাকে চ্যালেঞ্জ করি, চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করি। তখন সব্যসাচী ভট্টাচার্য সাহেব শোনেন এবং সেখানে ইন্টারিম অর্ডার দেন যে এদেরকে কাউকেই চাকরি থেকে বার করা যাবে না এবং এফিডেভিটসে ডিরেকশন দেয়। সেই ইন্টারিম অর্ডারটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার আমাদের 25 জনের মক্কেলের মধ্যে একটা মামলাতে তারা অ্যাপিল ফাইল করেন। অ্যাপিলে তাদের গ্রাউন্ড ছিল হচ্ছে সিঙ্গেল জাজ কিছু অর্ডারটা শোনেননি, কিছু ভালো করে আমাদের বক্তব্য প্লেস করতে দেয়নি, তাই জন্য তারা অ্যাপিলটা ফাইল করছে। এবং আমরা যে ডকুমেন্টগুলো দেখিয়েছিলাম সেগুলো ভুয়ো ডকুমেন্ট, আমাদের নাকি 10 বছর চাকরি হয়নি। তো আমরা সেটা মহামান্য প্রধান বিচারপতির কাছে সেটা দৃষ্টি আকর্ষণ করি যে আমরা কোন অর্ডারটা দেখিয়েছি, কিসের ভিত্তিতে আমরা বলছি আমাদের 10 বছর চাকরি হয়ে গেছে। এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং গভর্নর একটা নোটিফিকেশান আছে যা 2019 সালে, সেই নোটিফিকেশানটা দেখলে খুব স্পষ্ট বোঝা যাবে যে যাদের 10 বছর চাকরি হয়ে গেছে তারা এনটাইটেল অফ গেটিং রেগুলারাইজেশন এবং এনটাইটেল টু গেট দি পেনশনস বেনিফিট বা পেনশনারি বেনিফিট আমরা যেগুলো বলি সেগুলোর জন্য তারা এনটাইটেল থাকে। সেই জায়গাটা আমরা দেখাই, দেখানোর পর আমরা যেটা জানতে পারি হচ্ছে যে চিফ জাস্টিস বলেন যে এরা 180 টাকা বা 190 টাকা রোজ পায়, তাদেরকে যদি আমরা কাউকে থার্ড পার্টি এজেন্সি দিয়ে নিয়োগ করাই তাদেরকে ইমিডিয়েট তারা বলছে যে তাদেরকে রাখবে। পরবর্তীকালে রাজ্য সরকার বললো যে না, আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আমরা তাদেরকে রাখার চেষ্টা করব, কিন্তু চিফ জাস্টিস বলছেন না, এটা তো আপনি কোর্টের কাছে বলছেন, আদতে সেটা হবে না, তোদেরকে যখনই নেবেন সঙ্গে সঙ্গে 3 দিনের মধ্যে সরিয়ে দেবেন। তো আমি যেটা করছি, বিং আ চিফ জাস্টিস অফ দিস স্টেট, আমার কাছে এই অথরিটি আছে, কিন্তু আমি চেষ্টা করব যে সেটা না করার। কারণ হচ্ছে আমার ক্ষমতা আমি চাই না অপব্যবহার করা হোক। আপনারা যেমন ছিলেন তেমনই থাকবেন, যা অর্ডার দেওয়া ছিল সেটাই থাকবে, সেটাই বহাল থাকলো। এবং আজকের দিনে দাঁড়িয়ে অবধি সেই ইন্টারিম অর্ডারটা চলছে, এফিডেভিটস এখনও অবধি এক্সচেঞ্জ করা হয়নি। তো তারা অনেকবার চেষ্টাও করেছেন, পরবর্তীকালে তারা সুপ্রিম কোর্টেও যান, তারা একটি এসএলপি ফাইল করেন এই অর্ডারের এগেনস্টে, বা সেই এসএলপিটাও রিজেক্ট হয়। তারা মামলাকারী হচ্ছে তারা পশ্চিম মিদনাপুরের ভ্যাগ্রেন্ট হাউস, তারা এই মামলা করেন। সেখানে 18 জন ছিলেন, সেখানে একটি উইমেন সেলও আছে, কিন্তু যারা মেল সেল, যারা মেলের সেলে আছে গ্রুপ ডি স্টাফ হিসাবে, তারাই মামলাগুলো করেন। এবং তাদের মূল দাবি ছিল হচ্ছে যে নোটিফিকেশানটা বেরিয়েছে, যেটা চ্যালেঞ্জ করেছিলাম যে এই ইলিগাল ওয়েতে যে থার্ড পার্টি বা এজেন্সি দিয়ে নিয়োগ যেটা ছিল সেটাকে আমরা চ্যালেঞ্জ করলাম, সেই নিয়োগটাই তারা মেনলি চ্যালেঞ্জ করেছিল। এবং পরবর্তীকালে সেই নিয়োগের অর্ডারে যেখানে ইন্টারিম অর্ডার আমরা পাই, পরবর্তীকালে সেই অর্ডারটাকেই আবার রাজ্য সরকার সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে, কারণ বলছে যে এই ইন্টারিম অর্ডারটা ঠিকঠাক নয়, তাই জন্য তারা চ্যালেঞ্জ করেছিল যে এই ইন্টারিম অর্ডারটা রাখা যাবে না। তার দুটো কারণ ছিল, বলেছিল যে আমরা যে ডকুমেন্টগুলো দেখেছিলাম যে 10 বছর পূর্তি হয়ে গেছে, সেটা ওনাদের কাছে মনে হয়েছিল ওটা ফেক এবং ফর্জারি করা হয়েছে। বাট টেকনিক্যালি চিফ জাস্টিস যখন পুরো জিনিসটা দেখেন এবং আমাদের সাবমিশন শোনেন, তখন বলেন যে জজ সাহেব যা রায় দিচ্ছে, সিঙ্গেল বেঞ্চ যা রায় দিচ্ছে সেটাই বহাল থাকে। সো এদের চাকরি যাতে রাখা হয়। আমরা দেখতে পারি যে কোর্টের মধ্যে এই যে আপনারা যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নটা চিফ জাস্টিসও বলেছিল। আপনারা দেখবেন যারা আমাদের এই কম্পিউটার অপারেটর বা যারা নতুন, আমরা যখন এই ভার্চুয়াল মোডে যাই, যারা কম্পিউটার স্টাফ হিসেবে যারা যোগদান করে, তারা কিন্তু টেকনিক্যালি কন্ট্রাকচুয়াল হিসেবে যোগদান করে। এবং ইনফ্যাক্ট আমাদের হাইকোর্টে এরকম অনেক আছে যারা সবথেকে বেশি গ্রুপ ডি বা কন্ট্রাকচুয়াল স্টাফ যারা কাজ করে। আজকের দিনে দাঁড়িয়ে যদি এরকমই থার্ড পার্টি এজেন্সি যদি ঢুকে যায়, তাদের মধ্যে তাদের পেটে তাদের উপর লাথি মারা দেওয়া হবে। তো এই কথাটা চিফ জাস্টিস নিজের আইনি ব্যাখ্যাতে দিয়েছিলেন যে আমরা এটা করতে পারি না, এটা যদি করি এটা খুবই খারাপ একটা বার্তা যাবে পুরো পশ্চিমবঙ্গের মানুষদের কাছে। তো সেই জন্য আমরা যেটা বলি যে যেমন যা ছিল, যদি কেউ 10 বছর পূর্তি করে ফেলে নিজের চাকরিতে, তারা সেই জায়গাতে তারা যা যা বেনিফিট, রিটায়ার্ড বেনিফিটস বলুন, পেনশনের বলুন, বাদ বাকি যা যা বেনিফিটস সব বেনিফিটস পাবেন। এবং 10 বছর হয়ে যাওয়ার পর তারা রেগুলারাইজেশনের আওতায় চলে আসবেন, সেটা সবথেকে বড় বিষয়।
এটা রেগুলারাইজেশনটা এখান থেকে হয়তো হতে পারবে না, কিন্তু যদি প্রধান বিচারপতি এটাও বলেছিলেন যদি আমার ক্ষমতাটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু সেটাও করতে পারি। উনি বলেছিলেন যে আমি একটা কাজ করছি, আমি রেজিস্ট্রারকে ডাকছি, রেজিস্ট্রারকে ডাকছি বা রেজিস্ট্রার অ্যাডমিনিস্ট্রেশনকে ডেকে আমি এই অর্ডারটা পাস করছি, এটা প্রত্যেকটা জায়গাতে যারা যারা গ্রুপ ডি বা কন্ট্রাক্টুয়াল স্টাফ আছে তাদের ক্ষেত্রে এটা প্রয়োগ করা হোক। তারা যদি এই রায়টাকে সবাই নিজের মতো করে ব্যাখ্যা করতে যায়, তারা দেখতে পাবে তারা সবাই এই রায়টাতে বেনিফিটেড হচ্ছে, কেউ বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছে এরকম কিছু নেই। কারণ আমরা চেয়েছিলাম যাতে রাজ্যে রেগুলারাইজেশনের ব্যাপারটা বাড়ুক, ওই কন্ট্রাকচুয়ালের জায়গাটা একটু কমুক, অ্যাটলিস্ট রেগুলারাইজেশনের ব্যাপারটা বাড়ুক। তার কারণ হচ্ছে যেখানে আমরা পার ডে 180, 190 এইসব টাকা যারা পায় বা রোজ যারা মানে রোজ হিসাবে যারা টাকা পায়, তো সেই জায়গাটা খুবই কম। একটা মানুষের জীবন জীবিকা চালানো 190 টাকা বা 180 টাকাতে চলে না। সেই জায়গায় দাঁড়িয়ে চিফ জাস্টিস এই উদ্বেগটা প্রয়োগ করেছিলেন যে কেন রাজ্য সরকার কেন কোনো স্টেপস নিচ্ছেন না, বা হঠাৎ করে এইসব ধরুন আমাদের তো একটা মামলাটা পার্টিকুলারলি একটা হোমকে নিয়েছিল, একটা সংস্থা কেন্দ্রিক ছিল, কিন্তু এটা যদি দেখেন এটা সর্বোচ্চ, এটা পুরো পশ্চিমবঙ্গে গ্রুপ ডি স্টাফারদের সাথে এই ঘটনা ঘটছে এবং তাদের সেই জায়গাতে এরকম কোনো নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি কিছু আসেনি বলে তারা হয়তো মামলা করেনি। কিন্তু ইনফ্যাক্ট যখন এই মামলার যখন শেষ হবে, সিঙ্গেল বেঞ্চ যখন মামলাটা শুনানি শেষ করে ফাইনাল জাজমেন্টে আসবে, আমার মনে হয় যে ইন্টারিম অর্ডার যেটা ছিল সেটা ফুল অ্যান্ড ফাইনাল ওয়েতে সেটা আউটকামটা আমরা দেখতে পাবো।